একটি পত্রিকার প্রতিবেদন। দৈনিক ইনকিলাব ২/৪/১৯৯৮। প্রতিবেদনটির শিরোনাম ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। প্রতিবেদনটি ভারতের উর্দু পাক্ষিক সাময়িকী তামিরি হায়াতে প্রকাশিত প্রতিবেদনের অনুবাদ। প্রতিবেদনটির বিষয়বস্তু হল ভারতের নওয়াব ছাতারের দেখা এক স্থাপনা ও তার কার্যক্রম। প্রতিবেদনটির মূল বক্তব্য একটু গুছিয়ে নিম্নরূপ। নওয়াব ছাতারি আলীগড়ের জমিদার ছিলেন। তিনি মুসলিম লীগ ও কংগ্রেসের বিরোধী এবং ভারতে ব্রিটিশ প্রভুত্ব প্রতিষ্ঠায় ইংরেজদের সার্বিক সহযোগী ছিলেন। আনুগত্যের স্বীকৃতিস্বরূপ ইংরেজ সরকার কর্তৃক তিনি উত্তর প্রদেশের গভর্নর নিযুক্ত হন। মতবাদের মিল থাকার কারণে যেসব ইংরেজ কালেক্টর পোস্টিং নিয়ে আলীগড়ে আসতেন, নবাবের সাথে তাদের মধুর ও গভীর সম্পর্ক গড়ে উঠত। একবার ব্রিটিশ সরকার ভারতের সকল গভর্নরকে ব্রিটেনে ডাকেন। নওয়াব ছাতারিও তখন ব্রিটেনে যান। ওই সময় ব্রিটেনে অবস্থানকারী পুরাতন বন্ধু অনেক অবসরপ্রাপ্ত কালেক্টর ও কমিশনার গভর্নর ছাতারির সাথে সাক্ষাৎ করেন। কালেক্টরদের মধ্যে একজন ছিলেন নওয়াব সাহেবের ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজনৈতিক চিন্তা চেতনার অনেক কাছের ব্যক্তি। ঘনিষ্ঠতম কালেক্টর জাদুঘর ও হাজার বছরের পুরাতন অত্যাশ্চর্য দর্শনীয় বস্তু যা নওয়াব কখনো চোখে দেখেনি তা দেখতে নিয়ে যাওয়ার প্রস্তাব করেন। নওয়াব সাহেব বলেন, ওইগুলো আমি আগে দেখেছি, তাই আপনি আমাকে এমন কোনো বস্তু দেখাতে পারেন যা কোনো ভিনদেশী আগে দেখেনি। কালেক্টর সাহেব বললেন, নওয়াব সাহেব, এমন কি বস্তু হতে পারে যা কোনো ভিনদেশী আগে দেখেনি? যাক, আমি ভেবে চিনতে পরে বলবো। 2 দিন পর কালেক্টর সাহেব বললেন, নওয়াব সাহেব, আমি ইতোমধ্যে খোঁজখবর নিয়েছি। আপনাকে এমন জিনিস দেখাবো যা কোনো ভিনদেশী কখনো দেখেনি। 2 দিন পর কালেক্টর সাহেব সরকারের লিখিত অনুমতি সহ নওয়াব সাহেবের অতিথিশালায় পৌঁছে অত্যাশ্চর্য বস্তু দেখার কর্মসূচি তৈরি করেন। কালেক্টর সাহেব বললেন, আমার ব্যক্তিগত গাড়িতে যেতে হবে। এই ভ্রমণে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। পরের দিন তারা 2 জন অত্যাশ্চর্য বস্তু দেখতে বের হলেন। শহর নগর পেরিয়ে ছোট একটি সড়ক দিয়ে গাড়ি যত এগোতে থাকল তত গভীর অরণ্য। কোনো যাত্রী বা পথিক চোখে পড়ে না। এভাবে আধা ঘন্টার বেশি সময় চলার পর একটি বিরাট গেটের সামনে তারা গাড়ি থেকে নামেন। উভয় পাশে সশস্ত্র সৈন্যের সতর্ক প্রহরা দেখা গেল। কালেক্টর গাড়ি থেকে নেমে পাসপোর্ট সরকারি অনুমতিপত্র গেইটে জমা দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি লাভ করেন। কর্মকর্তারা বলে দিলেন, এখন নিজেদের গাড়ি রেখে তাদের গাড়ি ব্যবহার করতে হবে। 2 দেয়ালের মধ্য দিয়ে গাড়ি চলতে লাগল। সুনিবিড় জঙ্গল আর বৃক্ষলতা ভিন্ন আর কিছু দেখা যায় না। এভাবে কিছুক্ষণ চলার পর সামনে একটি প্রাসাদ দেখা গেল। কালেক্টর সাহেব বললেন, প্রাসাদে প্রবেশের পর থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। একেবারে চুপচাপ থাকবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বাসায় ফিরে উত্তর দেব। প্রাসাদের কিছু দূরে গাড়ি রেখে তারা পায়ে হেঁটে চললেন। বিপুল সংখ্যক কক্ষ সম্পন্ন প্রাসাদটি অতিকায়। কালেক্টর সাহেব নওয়াব সাহেবকে একটি কক্ষের সামনে দাঁড় করালেন, যেখানে আরবি পোশাক পরিহিত বিপুল ছাত্র মাটিতে বিছানায় বসে সবক নিচ্ছে, যেমন আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা নেয়। ছাত্ররা আরবি ও ইংরেজি ভাষায় উস্তাদের কাছে প্রশ্ন করছে, আর উস্তাদ সুন্দর ও সাবলীল ভঙ্গিতে ওই প্রশ্নের উত্তর দিচ্ছে। কালেক্টর সাহেব এভাবে নওয়াব সাহেবকে প্রতিটি কক্ষ এবং সেখানে যে সকল বিষয়ে শিক্ষা ও বাস্তব ট্রেনিং দেওয়া হচ্ছে তা ঘুরে ঘুরে দেখান। নওয়াব সাহেব এভাবে অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেন যে কোনো কক্ষে কিরায়াত শেখানো হচ্ছে, কোথাও কুরআনুল কারিমের অর্থ ও তাফসির শেখানো হচ্ছে, কোথাও বুখারী ও মুসলিম শরীফের সবক চলছে, কোথাও মাসআলা নিয়ে বিশদ আলোচনা চলছে, কোথাও হচ্ছে ইসলামী পরিভাষার ওপর বিশেষ অনুশীলন। একটি কক্ষে দেখা গেল ধর্মীয় তত্ত্ব নিয়ে 2 গ্রুপের মধ্যে রীতিমতো আনুষ্ঠানিক বিতর্ক চলছে। নওয়াব সাহেব এসব দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং একজন ছাত্রের সাথে কথা বলতে চাইলেন, কিন্তু কালেক্টর সাহেব তাকে ইশারা করে চুপ থাকতে বললেন। বাসায় ফিরে নওয়াব সাহেব বললেন, এত বড় দ্বীনি মাদ্রাসা, যেখানে দিনের প্রতিটি বিষয় উন্নত পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে এবং ইসলামের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনা হচ্ছে দেখে ভালো লেগেছে, কিন্তু এসব মুসলিম ছাত্রকে এই দূরবর্তী জায়গায় বন্দি করে কেন রাখা হয়েছে? কালেক্টর সাহেব উত্তর দিলেন, এসব ছাত্ররা একজনও মুসলিম নয়, সব খ্রিস্টান মিশনারি। নওয়াব সাহেব আরও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি?
কালেক্টর সাহেব উত্তর দিলেন, সুড়ঙ্গ পথে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে ছাত্রদের মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ গোয়েন্দা আলিমদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাঠানোর কারণ হল মধ্যপ্রাচ্য হল ইসলামের উৎস। তাই মধ্যপ্রাচ্য থেকে কোনো বিশেষজ্ঞ ইসলামের কোনো কথা বললে তা সারা মুসলিম বিশ্বে সহজে গ্রহণযোগ্য হয়ে যায়। সেখানে তারা নানান ছলে বলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ছোট বাচ্চাদের কোরআনের গৃহশিক্ষক, মাদ্রাসার মুহাদ্দিস বা মুফতি হিসেবে ঢুকে পড়ে। যেহেতু তারা আরবি সাহিত্য ও ইসলামী বিষয়ে পারদর্শী, তাই তাদের নিয়োগ পেতে অসুবিধা হয় না। অনেক সময় ধোঁকা দেওয়ার জন্য তারা বলে, আমরা ইংরেজি এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত আলিম। আমাদের অনেকে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করা। নিজ দেশে দিনী পরিবেশ, বড় মাদ্রাসা এবং পর্যাপ্ত মসজিদ না থাকায় আমরা এখানে এসেছি। শুধু দুমুঠো ভাত ও মাথা গোজার একটি ঠাঁই পেলেই চলবে। আমরা আল্লাহর দ্বীনের জন্য সব কিছু কোরবান করতে প্রস্তুত। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে গিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে দেয়। বিভিন্ন পদ্ধতিতে, বিশেষ করে ইসলামের জ্ঞানের মধ্যে ভুল ঢুকিয়ে বিভেদ এবং অনৈক্য সৃষ্টির জন্য তারা অত্যন্ত তৎপর থাকে। একবার বিভেদের বীজ বপন করতে পারলে ইন্ধন জুগিয়ে তারা মুসলিমদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে রক্তপাত ঘটায়। সামান্য একটি ইসলামী বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি করে দেয় দাঙ্গা হাঙ্গামা। তথ্য ৫। তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ পুস্তিকার তথ্য। ইসলামী শিক্ষার কেন্দ্রগুলো ধ্বংসের দুরভিসন্ধি বাস্তবায়ন করার জন্য তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টান চক্র প্রথম ধাপে আরব বিশ্বের প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। সে মতে সর্বপ্রথম ইহুদিরা মিশর ও ইসরায়েলের মাঝে সমঝোতা করায়। অতঃপর উভয় দেশের মধ্যকার সম্পর্ককে দৃঢ় ও সুসংহত করার লক্ষ্যে একতরফা মিশরের কাছে দাবি করে যে মিশরের শিক্ষা সিলেবাস থেকে এমন সব দ্বীনি আকীদা, বিশ্বাস ও নৈতিক শিক্ষাকে বাদ দিতে হবে যা উভয় দেশের মধ্যকার সম্পর্ক মজবুত ও সুসংহত হওয়ার পথে অন্তরায়। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী মানাহেম বেগান মিশর সফরকালে মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে বলেছিলেন, ইসরায়েল ও মিশরের মধ্যকার সুসম্পর্ক কিভাবে মজবুত ও সুসংহত হবে, অথচ মিশরি নাগরিক কোরআনের এমন আয়াত অর্থাৎ মায়েদার ৭৮ আয়াত পড়ছে যাতে ইসরায়েলের নিন্দা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মারিয়ামের পুত্র ঈসার ভাষায় অভিশপ্ত হয়েছিল। তা এ কারণে যে তারা অবাধ্য হয়ে পড়েছিল এবং তারা সীমালঙ্ঘন করত। সূরা আল মাইদা আয়াত ৭৮। আনোয়ার সাদাত সাথে সাথে মিশরের শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিলেন সিলেবাসের দিকে দৃষ্টি দেয়া হোক। এজন্য একটি কমিটিও গঠন করলেন, যার মধ্যে আমেরিকা, ইসরায়েল ও মিশরের শিক্ষাবিদদের সদস্য করা হয়। তাদের কাজ দেয়া হয় বর্তমান সিলেবাস পর্যালোচনা করে একটি সুপারিশ পেশ করা, যার আলোকে এমন একটি নতুন সিলেবাস প্রণয়ন করা হবে যা হবে সেকুলার ও ধর্মহীন। মুসলিম বিশ্বের দ্বীন ও ধর্মীয় শিক্ষাকে নির্মূল করার জন্য আমেরিকা মুসলিম বিশ্বকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করল যে যেসব মুসলিম ও আরব দেশ তাদের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে যুগের চাহিদার সাথে সমন্বয় করবে তাদেরকেই কেবল সাহায্য দেয়া হবে। মিশর এক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলে ১৯৮১ থেকে ২০০১ সাল পর্যন্ত কেবল শিক্ষা উন্নয়নের জন্য $১৮৫ মিলিয়ন সাহায্য দেয়া হয়। তেল আবিবে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা খলিল এবং জাতিসংঘের সাবেক মহাসচিব ডক্টর বুট্রোস ঘালি অংশগ্রহণ করেন। সেমিনারের বিষয় ছিল আরব ইসরায়েল সম্পর্ক স্থিতিশীলতায় কোরআনের প্রভাব প্রতিক্রিয়া। উক্ত সেমিনারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী মানাহেম বেগান পরিষ্কার দাবি করেন ওই সব মাদ্রাসা ও প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হোক যেখানে কোরআন পড়ানো হয়। তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ। মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, জেনারেল সেক্রেটারি, লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক ফোরাম, বাংলাদেশ ব্যুরো। রিমঝিম প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। প্রকাশকাল নভেম্বর ২০০৯। পৃষ্ঠা নং ২৬ থেকে ২৭।